শেখ হাসিনা হত্যা করার জন্য। আর বাংলাদেশে কিছু অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করবে। তো আমি যখন এই কথাটা বলেছিলাম আপনার প্রোগ্রামে, তখন অনেকেই সম্মানিত দর্শকরা ভেবেছিলেন, শ্রোতারা, যে আমি হয়তো গুজব ছড়াচ্ছি। তো আপনিও সাংবাদিকতায় দীর্ঘ বহু সময়, আমিও, আমরা তো আসলে গুজব ঠিক ছড়াই না, আমরা তথ্য পেলে কথা বলি। তো যেহেতু আমাদের তথ্যটা অন্যরা জানে না, এই জন্য তখন মনে হয় এটা গুজব। কিন্তু আপনার সেই মানচিত্রের অনুষ্ঠানের 7 দিন পার হয়নি, প্রধানমন্ত্রীর লাল টেলিফোন 7 ঘন্টা অচল। প্রধানমন্ত্রীর লাল টেলিফোনটা অচল মানে, আল্লাহ না করুক প্রধানমন্ত্রীর উপর যদি কোনো অ্যাটাক হতো বা হয়, তাহলে উনি যে কুইক রেসপন্সের ব্যবস্থা করবেন, সেটাই কিন্তু লাল ফোন। যে কুইক রেসপন্স উনি চাইলে, সেখানে এসএসএফ আছে, ওনার নিজস্ব সিএসএফ আছে, এরা তাৎক্ষণিক ব্যবস্থা নিবে। কারণ কেউ তার অস্ত্র হাতে নিয়ে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে বসে থাকে না, ওরা বাইরে থাকে। তো এই যে কুইক রেসপন্স টিমটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য লাল টেলিফোনটা শুধু বন্ধ করে দেওয়া হয়নি, এটার প্রায় 8 মিটার তার কেটে ফেলা হয়েছে। 8 মিটার। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর কোন দেশের ইতিহাসে একজন সরকার প্রধানের এই লাল টেলিফোন বন্ধ থাকবে, তার কেটে ফেলবে, এটা কল্পনাও করা যায় না। তার মানে এখন আমি বলবো যে ইঙ্গিত সুস্পষ্ট যে তারেক রহমান সাহেবকে হত্যা করার জন্য যারা খুনি চক্র, তারা সক্রিয় হয়ে গেছে। আমরা ইংরেজিতে তাকে বলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন সেটা প্রধানমন্ত্রী কতটা অনুধাবন করছেন বা করতে পারছেন, সেটা তো আমি জানবো না, আপনিও জানেন না। বা প্রধানমন্ত্রীর তো এই সিকিউরিটি অ্যাফেয়ার্স দেখার মতো নিশ্চয়ই লোকজন আছে, উনার অ্যাডভাইজার আছে। আমি জানি সেটা প্রতিরক্ষা উপদেষ্টা। কিন্তু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা দেখার জন্য যে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা যদি বিষয়টাকে সিরিয়াসলি নিতেন, তাহলে তো প্রধানমন্ত্রী পুরো অফিস তাৎক্ষণিক ইভাকুয়েশন হয়ে যাওয়া উচিত ছিল। মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে এরকম একটা ঘটনা ঘটে, ডোনাল্ড ট্রাম্পকে ওই পাতাল ট্রেনে চড়ে অন্য জায়গায় নিয়ে যাবে, নিয়ে এয়ারফোর্স ওয়ানে আকাশে উড়িয়ে সেটা চেক করা হবে পুরো অফিসটা, যে আর কি কি ঘটনা হয়েছে। তো 7 ঘন্টা যদি একটা রেড টেলিফোন বন্ধ থাকে, সেখানে টাইম বোমাও রাখা যাবে, সমস্যা তো নাই। তাহলে প্রধানমন্ত্রীর এই অফিসে কি সিসি ক্যামেরা নাই? এই সিসি ক্যামেরাতে দেখা যাবে তারা এই টেলিফোনের লাইন কাটছে। তারপরেও আমার কাছে হচ্ছে, প্রধানমন্ত্রীকে জি শেষ করুন, শেষ করুন, আমি প্রশ্ন করছি। তারপরেও প্রধানমন্ত্রীকে তারপরেও প্রধানমন্ত্রীকে অফিস করতে দেওয়া হচ্ছে কেন? এটা তো হাই সিকিউরিটি রিস্ক। প্রধানমন্ত্রীকে তো তাৎক্ষণিক ওই অফিস থেকে সরিয়ে ফেলে সেখানে পুরো সুইপিং করা উচিত, সেখানে সবকিছু চেক করা উচিত পুঙ্খানুপুঙ্খ। এবং আপনি আপনার একটা ফেসবুক স্ট্যাটাসে একটা দাবি তুলেছেন, সেটা আমরা পুলিশকেও রিপোর্ট করেছি, যে গণভবনকে এই জাদুঘর ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা করা হোক। আপনি যে বলেছেন, কেন বলেছেন যে আজকে যদি প্রধানমন্ত্রীর গণভবনটা থাকতো, তাহলে গণভবনে তো একটা অফিসও আছে, যে ওই অফিসে এই ঝামেলা হলে উনি গণভবনে অফিস করতেন, ওনার গুলশানের বাসায় বসে তার অফিস করতে পারবেন না। এই যে প্রধানমন্ত্রীকে গণভবনটা বন্ধ করে দেওয়া হলো, দুর্বৃত্ত ইউনূস, এটা কিন্তু একটা ষড়যন্ত্র, সেটা তারেক রহমান সাহেব বুঝতেছেন না, অবশ্যই বুঝেন নাই। বুঝলে তো উনি এটা বন্ধ করে দিতেন। এবং আজকে টেলিফোনে 8 মিটার তার নাই, 7 ঘন্টা টেলিফোন বন্ধ। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কোনো শুভ ইঙ্গিত নয়। এবং আপনাকে আমি বিনয়ের সাথে একটা তথ্য এখানে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি যে বেগম খালেদা জিয়াকে আমরা দীর্ঘ বহু বছর ধরে চিনি, আমরা দুজনই চিনি। আমি বেগম জিয়াকে ব্যক্তিগতভাবে চিনি, মানে ওনার কাছে গিয়েছি, উনি নিজের হাতে চা বানিয়ে আমাকে খাইয়েছেন, সেই দিনও ছিল, আমি দেখেছি। তো বেগম জিয়া এত দুর্বল ছিলেন না যে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাবেন, সেনাবাহিনীর অনুষ্ঠানে, আর তার 6 ঘন্টা পরেই ওনাকে প্রায় মৃত অবস্থায় হাসপাতালে নিতে হবে।
ইউনুসের সঙ্গে ওনার একটা একান্ত বৈঠক হয়েছে। পৃথিবীতে 3-4 ধরনের নার্ভ এজেন্ট আছে। একটা নার্ভ হলো নভিচক। নভিচকে যদি কেউ স্পর্শ করে তাৎক্ষণিক তার মৃত্যু হবে। আরেকটা নার্ভ এজেন্ট আছে, সেই নার্ভ এজেন্টটা যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে 5-6 ঘন্টা 7 ঘন্টা পরে সেই ব্যক্তি মারা যাবে। আজকে আপনি তদন্ত করুন। আমি তো বলছি বেগম খালেদা জিয়াকে ইউনূস হত্যা করেছে। কেন হত্যা করেছে? সে চেয়েছিল যে বেগম খালেদা জিয়া মারা যাবেন, তারেক রহমান সেই জানাজায় আসতে পারবেন না, বাংলাদেশের মানুষ ওনাকে একজন মন্দ ছেলে হিসেবে জানবে, তারপর বিএনপিকে ঠিক আওয়ামী লীগেরই মতো নষ্ট করে দেওয়া হবে। ইউনূস আপনার মাকে হত্যা করেছে, ইউনূস আপনাকে হত্যা করতে চাচ্ছে। আপনি আমাদের কথা বিশ্বাস করলে করবেন, না করলে নাই, সেটা আপনার ব্যাপার। আমি বলছি যে আপনার অফিসে আজকে আপনি অফিস করছেন, আমি হতবাক হয়ে গেছি। আমি নিজে জঙ্গিবাদ নিয়ে কাজ করি, সন্ত্রাসবাদ নিয়ে কাজ করি 30 বছর। আমি সিকিউরিটি ম্যাটার্স অনেক বিশেষজ্ঞ থেকে ভালো জানি যে এই অবস্থায় ইমার্জেন্সি সিচুয়েশন, প্রধানমন্ত্রীর অফিসে ইমার্জেন্সি, সেই সিচুয়েশনে আপনাকে কিভাবে বসায় রাখছে? আপনি কিভাবে সেখানে অফিস করতেছেন? আপনি কি জানেন যে আর কোথায় কি বম টম বসায় রাখছে কিনা? কাজেই এই লাল টেলিফোন বন্ধ থাকা এটা আপনার জন্য একটা লাল সংকেত। আপনি সেই লাল সংকেত বোঝেন, আপনি এক্ষুনি অ্যাকশন নেন, তাহলে জাতির জন্য মঙ্গল হবে। আর আপনি যদি অ্যাকশন না নেন, তাহলে আপনি যদি মনে করেন যে এটা কোনো ঘটনা না, মনে রাখতে হবে যে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কিভাবে হত্যা করা হয়েছিল। হত্যাকারী আপনার আশেপাশেই আছে, আপনি সেটা খুঁজুন। আপনি যাদেরকে মনে করতেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বহিষ্কৃত, যারা বড় বড় কথা বলতেছে হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, ওরা আসলে ইউনূসের লোক। তারা আপনাকে হত্যা করবে, হত্যা করে তারা বাংলাদেশে জামাতে ইসলামীকে ক্ষমতায় বসাবে, না হয় ইউনূসকে বসাবে। অ্যাকশন নিন, না হলে আমরা জাতি হিসাবে ক্ষতিগ্রস্ত হব। জনাব সুলতান সাহেব চৌধুরী, আপনি যেভাবে বলছেন নিশ্চয়ই আমি অন্তত উড়িয়ে দিচ্ছি না, তবে গা শিউরে ওঠার মতন তথ্য দিচ্ছেন। প্রথমত আপনি যে বলেছেন যে অনেকে গুজব মনে করতে পারে, অনেক কাছে মনে হতে পারে যে আপনি বলছেন যেমন ডক্টর ওয়েগনার গ্রুপ বা আই সম্ভবত আয়ারল্যান্ডের যে গুপ্ত ঘাতক বাহিনী তাদের ভাড়া করেছে, তাদের সঙ্গে যোগাযোগ করছে, এই তথ্য আপনি জানিয়েছেন আমাকে, এখানেই বলেছেন। এবং লাল ফোন বন্ধ হয়ে যাওয়া নিয়ে নিশ্চয়ই এটি আনইউজুয়াল আমাদের কাছে। আমি নিজেও মনে করি 7 ঘন্টা ধরে প্রধানমন্ত্রীর এত ইম্পর্টেন্ট একটি বিষয়, মানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে এভাবে দেখতে হবে যে লাল ফোন 7 ঘন্টা ধরে বিকল হয়ে থাকা। কিন্তু মনে করুন যে আপনাকে অহরত এগুলো হচ্ছে যে গুজবকারী হিসেবে ট্রিট করে, চিহ্নিত করে তার বিরুদ্ধে তার মানে তাকে ফাঁসিয়ে দেওয়া কোনোভাবে। এখন আমি যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সরকারের পক্ষ থেকে যদি কেউ এই ধরনের মানে আপনার কাছে কোনো প্রমাণ চায় যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আসলে তার ভিত্তি কি, আপনি যে সমীকরণ মিলিয়ে দিচ্ছেন এবং 2 দিয়ে 4 মিলানোর চেষ্টা করছেন বা মিলাচ্ছেন, কিন্তু আহ আপনি কি আরেকটু আশ্বস্ত করবেন যে এই ধরনের ঘটনা একেবারে অস্বাভাবিক কিছু না? আপনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদাহরণটিও দিলেন, নিশ্চয়ই এগুলো অস্বাভাবিক কিছু নয়। তারপরেও দর্শকদের জন্য বা সরকারের উদ্দেশ্যে আপনি যেভাবে বোল্ডলি কথাগুলো বলছেন, আপনার সন্দেহগুলো প্রকাশ করছেন, তার সপক্ষে আর কোনো যুক্তি আছে কিনা? দেখুন, তারেক রহমান সাহেবকে একটা জিনিস বুঝতে হবে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা ইউনূস নিজের ইচ্ছায় স্বপ্রণোদিত ভাবে দেয়নি, সে চাপে পড়ে দিয়েছে। কাজে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া, এসব ইউনূস কিন্তু ওনার সঙ্গে নাটক করছে, সে মন থেকে মেনে নিচ্ছে না। এবং ইউনূস তো ক্ষমতায় ফিরে আসবে, আমি তো আপনার গত অনুষ্ঠানেও বলেছি ফিরে আসবে, এখনো বলতে ফিরে আসবে। এবং ইউনূস এমন এক ভয়ঙ্কর লোক, সে তারেক রহমান সাহেবকে হত্যা করলে এক ঢিলে 2 পাখি মারবে। তারেক রহমান সাহেবকে হত্যা করলে সে হত্যার দায় যাবে শেখ হাসিনার উপর। এক ঢিলে দুটো দলকে শেষ করবে সে। আজকে যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার যারা আছেন, তাদের যদি এই বিষয়ে জানার আগ্রহ থাকে, ওনারা যদি আমার কাছে জানতে চান যে ওয়েগনার গ্রুপের সঙ্গে ইউনূস যোগাযোগ করেছে, প্রমাণ কি, আমি তাদেরকে প্রমাণ দিব। কারণ আমরা তো সব কথা প্রকাশ্যে এইভাবে বলতে পারবো না। কিন্তু ওনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি অবশ্যই প্রমাণ দিব ওয়েগনার গ্রুপের সঙ্গে ইউনূস যোগাযোগ করেছে। এবং আমি সেটাও ওনাদেরকে বলবো যে কেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের লাল টেলিফোন 7 ঘন্টা বন্ধ থাকা, এটা একটা অশনি সংকেত।
এটা ওনারা উপলব্ধি করছেন না। আমি খুব হতবাক। উপলব্ধি করলে ওই পুরো অফিস ইভ্যাকুয়েশন হয়ে যেত এবং পুরো অফিস শুটিং করতে হবে, সিসি ক্যামেরা চেক করতে হবে, তারা এটার সঙ্গে জড়িত। কিছু কি হচ্ছে? হচ্ছে না তো। আমি তো খবর কিছু রাখি, কেন হচ্ছে না? তাহলে তারেক রহমান সাহেবকে কেউ হয়তো বোঝাচ্ছে না এটা কোনো ব্যাপার না, এটা ছোট ব্যাপার। এটা ছোট ব্যাপার না। আজকে তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন, আর উনার এই লাল টেলিফোন 7 ঘন্টা অচল থাকতো। 7 ঘন্টা দরকার নেই, আধা ঘন্টা অচল থাকতো, দেখতেন পুরো প্রাইম মিনিস্টার অফিসে কারফিউ জারি হয়ে। কেন? কারণ এটা তো ডেঞ্জারাস জিনিস, সরকার প্রধানের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। আজকে যদি ওনার অফিসের টেলিফোনের তার 8 মিটার কেটে ফেলে, কালকে ওনার খাবারে বিষ মিশিয়ে দিবে না, এটা প্রমাণ কোথায়? তারেক রহমান সাহেব তো একজন সরল সহজ মানুষ। আমি যে বললাম যে বেগম খালেদা জিয়াকে নার্ভ এজেন্ট স্প্রে করে মেরে ফেলা হয়েছে, তো তারেক রহমান সাহেব তো হয়তো নার্ভ এজেন্ট কাকে বলে সেটাও জানেন। একটা কলমের মধ্যে নার্ভ এজেন্ট থাকে যদি, কিন্তু উনি আটকাবেন না। তো সেই কলমটা স্প্রে করে দিবে উনি 8 ঘন্টা পরে, 9 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে। কাজেই এটা এটা আমাদের গোয়েন্দা সংস্থারা যদি আমাকে জিজ্ঞেস করেন, যে কোনো কেউ, তাহলে যে জিজ্ঞেস করবে তার সেই ব্রেন থাকতে হবে বোঝার মতো। আমি ওনাদেরকে প্রমাণ সহ দিব। কেন বলছি? মানচিত্র প্ল্যাটফর্ম গুজব ছড়ানোর প্ল্যাটফর্ম না, বা আমি বা মঞ্জুর আলম পান্না আমরা গুজব ছড়াই না। দুঃখজনক ভাবে মঞ্জুরুল আলম পান্না সাহেব এখনো ইউনূসের দেয়া সন্ত্রাস দমন আইনের মিথ্যা মামলায় এখনো কোর্টে হাজিরা দিচ্ছেন। আমাকে শেখ হাসিনা বিএনপি জামাতের দেয়া রাষ্ট্রদ্রোহ মামলায় জেল খাটিয়েছে। আমরা তো সত্যি কথা বলি, জেল খাটায়। বেগম খালেদা জিয়া আমাকে জেলে দিয়েছেন, বলেছিলাম বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে। তারপরে বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে। আমরা যেটা বুঝি 4 বছর আগে, দেশের রাষ্ট্র নায়করা বা সরকার প্রধানরা বলছে 6 বছর পরে। আমি বলতেছি, এখনো বারবার বলতেছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যু তদন্ত হতে হবে, এবং পাশাপাশি এই যে রেড টেলিফোন, এটা সিরিয়াস একটা ন্যাশনাল ক্রাইসিস, এটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা চাই প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্থ থাকুন, জীবিত থাকুন। উনি বুঝতে পারেন যদি যে ওনার শত্রু কারা। আমাদের ভালো লাগবে, আমাদের গুজব ছড়ানোর কোনো প্রয়োজন নাই। কেউ আমাদেরকে গুজব ছড়ানোর জন্য কোনো টাকা দেয় না, আর টাকা খেয়ে আমরা কিছু করিও না। বাট আমাদেরকে একটা দায়িত্ব যে দেশটা যেন ভালো থাকে। তারেক রহমান সাহেব তো, আমি বলেছিলাম আপনাকে আরেকটা অনুষ্ঠানে, তারেক রহমান সাহেব চীন গেলে 5 পয়সাও পাবেন না, বলেছিলাম না? উনি কিন্তু এখন চীনে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? চীন টাকা দিবে না। আমেরিকার চুক্তি থাকলে চীন টাকা দিবে না, উনি যাচ্ছেন মালয়েশিয়া। আমরা তো এটা বলেছি অনেক আগে, তখন সবাই বলেছে গুজব। আমরা যা বলি আজকে, 6 সপ্তাহ পরে এটা ঘটবে। আমি এটাও বলে দিচ্ছি যে খলিলুর রহমান যে জাতিসংঘের সাধারণ পরিষদের যে পদ পেয়েছেন, সভাপতির পদ, যে বাংলাদেশের 5 পয়সার কোনো দাম নাই, লাভ নাই। খলিলুর রহমানকে তো ওই পদের জন্য বেতন দিবে না, তাহলে বেতন কিন্তু আমাদের দিতে হবে। উনি 1 বছরের জন্য ছুটিতে গেছেন, এবং এই 1 বছর ওনার দায় মুক্তি, ওনার বিরুদ্ধে কোনো মামলাও করা যাবে না। ধরুন যদি এমন একটা দিন আসে যে ইউনূসের বিচার করবো আমরা, তাহলে কিন্তু খলিলুর রহমানের বিচার করতে পারবো না 1 বছর। এবং বিচার না করতে পারলে যদি বিচার শুরু করি, খলিলুর রহমান বাংলাদেশে আর আসবেন না। আর একটা কথা হলো, খলিলুর রহমানকে 1 বছরের ছুটি দেওয়ার কোনো কারণ নাই। তারেক রহমান সাহেবের উচিত এক্ষুনি একজন যোগ্য লোককে পররাষ্ট্রমন্ত্রী বানানো। এবং খলিলুর রহমান যখন বিজয়ী হলেন, লাইভ ওয়ার্ল্ড দেখছে এটা, সেখানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছ্যাবলামো করলেন, হাত ধরে খলিলুর রহমানকে যেন একটা হাডুডু খেলায় জিতেছে। এই যে ছ্যাবলামো, বাংলাদেশের ইমেজ নষ্ট করতে বারবার বহুবার, এটা ঠিক না। এই হুমায়ুন কবির থেকে আমার এই জায়গা থেকে একটা প্রশ্ন, যেহেতু মার্কিন চুক্তি নিয়ে তো আমরা তো বলছি যে বাংলাদেশের সার্বভৌমত্ব একেবারেই হুমকির সম্মুখীন, বাংলাদেশের স্বাধীন কোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একেবারেই আটকে গেল, ইত্যাদি ইত্যাদি। এবং এই মার্কিন বাণিজ্য চুক্তি যে কতটা ভয়াবহ রূপ ধারণ করবে সেটা আমরা আগে থেকেই আজ করছি। প্রশ্ন হচ্ছে যে নতুন করে শ্রম জোর করে শ্রম অধিকারের মানে শ্রম অধিকার লঙ্ঘন করে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত 10 থেকে 12.5% শুল্ক আরোপ করা হলো বাংলাদেশ সহ ভারত, কানাডা, মেক্সিকো কিংবা যুক্তরাজ্য সহ আরো বেশ কয়েকটি রাষ্ট্রের উপরে। অন্য রাষ্ট্র কি করছে না করছে সেটা আমাদের হেডেক নয়। 20% শুল্ক আরোপ করা হলো
মানে সেখান থেকে 1% কমানোর জন্য এই যে কথিত মার্কিন চুক্তি করা হলো, এখন যে আরো 10 থেকে 12% শুল্ক আরোপ করা হলো, এর জবাব কি ডক্টর খলিল দিবে? এবং ডক্টর খলিল তো সেখানে বসে উল্লাস করছেন, মানে জাতিসংঘে বসে এখন তিনি উল্লাস করছেন, আর এদিকে আমাদেরকে নতুন নতুন বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সব মিলিয়ে আসলে ভিতরে রহস্যটা কোথায়? যুক্তরাষ্ট্র কি একের পর এক এভাবে চিড়ে-চ্যাপ্টা করে দিবে বাংলাদেশকে? খলিল জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ক্রমাগত চাপে রাখবে। আপনার একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এই বাংলাদেশ সরকারকে বলবে ইসরায়েলকে স্বীকৃতি দাও। কারণ খলিল তো চলতি বছর জানুয়ারি মাসে নিজে স্বপ্রণোদিত হয়ে গিয়ে বল কাপুরকে বলেছে বাংলাদেশ ট্রাম্পের যে একটা টিম করেছে গাজায় ইসরায়েলের নেতৃত্বে, সেখানে আমাদের সেনাবাহিনী পাঠাবে। খলিল বলে এসছে। তো মুখে বলা তো যায় না, আমেরিকাতে সব লিখিত বলতে হয়। খলিল জানে এখন বাংলাদেশকে ইসরায়েলের সাথে মিলে ফিলিস্তিনিদেরকে মারার জন্য সৈন্য পাঠাতে হবে। খলিল জানে বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। সবকিছু সে জানে, এবং বাংলাদেশকে ট্রাম্প প্রশাসন মার্কিন আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগে শেখ রেহানার অনুসারীরা কোণঠাসা, এটা মূল শিরোনাম। দ্বিতীয় শিরোনাম হচ্ছে শেখ রেহানার ঘনিষ্ঠদের দূরে ঠেলছেন শেখ হাসিনা। এর ভিতরে মোদ্দা কথাটা হলো, শেখ রেহানার বলয়ে যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন করে আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা। শেখ রেহানার বলয় এবং শেখ হাসিনার বলয় আলাদা আলাদা করা হয়েছে। সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ইউরোপে থাকা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছে, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী নানাভাবে সূত্র, কারো নাম উল্লেখ করা হয়নি। নিউজের মৌলিক বিষয়টা, আওয়ামী লীগ পুনর্গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা। সেক্ষেত্রে তারা এই পুনর্গঠন উদ্যোগে যারা রেহানাপন্থী তাদেরকে তিনি বাদ দিয়ে তাদেরকে সরিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা করছেন। এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। আমি নিজেও এই বিষয়টাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আমার কিছু প্রশ্ন এই নিউজ নিয়ে। শেখ হাসিনা যে শেখ রেহানার বলয়ের সবাইকে বাদ দিয়ে দিচ্ছেন, শেখ রেহানার বলয়ে কারা ছিলেন এমন কোন তথ্যপাত্র এই সংবাদে দেখিনি। শেখ রেহানা কি আওয়ামী লীগের রাজনীতিতে আলাদা একটা বলয় গড়ে তুলেছিলেন এমন কোন দৃশ্যমান অবস্থা অথবা অদৃশ্যমান অবস্থা কি কোথাও প্রতিভাত হয়েছে? আমি অন্তত দেখিনি। আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত, বা যারা জড়িত আমার চেয়ে অনেক পুরনো, তাদের কাছে খোঁজ খবর নিয়েছি। শেখ রেহানা কি কখনো আওয়ামী লীগের সভাপতি হতে চেয়েছেন, সাধারণ সম্পাদক হতে চেয়েছেন, প্রেসিডিয়াম মেম্বার অথবা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হতে চেয়েছেন? আমি আওয়ামী লীগের একসময় আইন সম্পাদক ছিলাম। আমার কাছে যে তথ্যপাত্র, তিনি কখনো এটা হতে চাননি। এমনকি শেখ রেহানার ছেলে মেয়েদেরকেও আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির কোনো পদে আনা যায়নি বা তারা আসেননি। অন্যান্য রাজনৈতিক দলে দেখা যায় ভাই, ভাবি, দেবর, বোন, নানাভাবে অনেকেই পদ পদবিতে থাকেন, সরকারেও থাকেন। শেখ হাসিনা একাধিকবার সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ রেহানা কখনোই আওয়ামী লীগের এমপি, মন্ত্রী অথবা উপদেষ্টা বা অন্য কোনো পদবিতে আসেননি। তার কোনো ছেলে মেয়েদেরকেও কখনো এই জাতীয় কোনো পদ পদবিতে তিনি আনেননি। আমার কাছে যেটা প্রতীয়মান হয়, তাদের হয়তো এরকম অফার ছিল, তারা এই রাজনীতিতে আসতে চাননি বা সরকারে আসতে চাননি। একমাত্র তার দেবর জেনারেল তারেক সিদ্দিকী সরকারের একজন উপদেষ্টা ছিলেন। এছাড়া তার দুই মেয়ে, ছেলে, তারা অত্যন্ত উচ্চ শিক্ষিত, তারা কেউ আসেননি, শেখ রেহানা আসেননি। এবং আওয়ামী লীগের অভ্যন্তরে কোনোদিন কত স্লোগান ওঠেনি যে শেখ রেহানাকে আওয়ামী লীগের এই পদে দেখতে চাই, এই পদে দেখতে চাই। প্রতিবেশী রাষ্ট্র ভারতে কিন্তু দলের সভাপতি, সাধারণ সম্পাদক কিন্তু একই পরিবারে দেখা গেছে। বাংলাদেশে কিন্তু বেগম খালেদা জিয়া চেয়ারম্যান, তার পুত্রকে কো চেয়ারম্যান এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকেও দলের গুরুত্বপূর্ণ দলে দেখা গেছে। জাতীয় পার্টিতে একই অবস্থা দেখা গেছে।
জেনারেল এরশাদ দলের দায়িত্বে, তার ভাই দায়িত্বে, তার স্ত্রী দায়িত্বে। ব্যতিক্রম আওয়ামী লীগ, যেখানে কখনোই এইরকম ভাবে কাউকে আনা হয়নি। যে মৌলিক প্রশ্নগুলি নিয়ে আজ কথা বলছি, যারা বলছেন আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, আমার প্রশ্ন, শেখ হাসিনার কাছে কি ওই ব্যক্তিরা যারা নাম প্রকাশ অনিচ্ছুক, তারা এত ঘনিষ্ঠ যে তাদের কাছে শেখ হাসিনা বলেছেন আমি শেখ রেহানার বলয়ে যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি? শেখ হাসিনা কি ইউরোপে থাকা সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী বা নেতাদেরকে বলেছেন যে শেখ রেহানার সঙ্গে যাদের ঘনিষ্ঠ তাদেরকে আমি বাদ দিয়ে দিচ্ছি? আমার জানা মতে কেউ এভাবে বাইরে কথা বলেন না। আর শেখ হাসিনা যদি তাদেরকে না বলে থাকেন, তাহলে তারা কি করে জানলেন যে শেখ হাসিনা শেখ রেহানার সঙ্গে যাদের সম্পর্ক বা কথিত শেখ রেহানা বলয় তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন? এখন তাহলে প্রশ্ন ওঠে, তাহলে কি শেখ হাসিনা এই সংবাদের প্রতিবেদক বা তাদের সোর্সকে বলেছেন যে আমি কিন্তু রেহানার সঙ্গে যারা ঘনিষ্ঠ বা রেহানা বলয় নামে যাদের কথা বলা হচ্ছে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি? তাহলে সোর্সটা কোথায়? শেখ হাসিনার কাছে কি শেখ রেহানার চেয়ে ঘনিষ্ঠ কেউ আছে? তার ছেলেমেয়ের কথা যদি বাদ রাখি, কখনো কখনো তার ছেলেমেয়ের চেয়েও দেখা যায় শেখ রেহানাকে তিনি নিভৃতচারী, ছায়াসঙ্গী, সাধারণের ভিতরে অসাধারণ হয়ে অনুপ্রেরণাদায়িনী হিসাবে শেখ হাসিনার সঙ্গে সুখ এবং দুঃখে সব সময় থাকেন। শুধু ক্ষমতার ভাগাভাগি করতে দৃশ্যমান কোথাও আমরা দেখছি না। ঢাকায় সংসদ ভবন এলাকায় খোলা আকাশের নিচে একটা অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে শেখ হাসিনা, শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয় মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান দিচ্ছিল। হঠাৎ করে উচ্ছ্বসিত হয়ে মাইক্রোফোনে স্লোগান মুখরিত হয়ে উঠলেন শেখ রেহানা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর পরে তিনি বলে উঠলেন জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আমি সেখানে উপস্থিত ছিলাম। শেখ হাসিনা বারবার হাত নেড়ে নো নো নো, শেখ হাসিনার উপর কোনো জয়ধ্বনি হবে না। আমার বাড়ি টুঙ্গিপাড়ার থেকে একটা কাছাকাছি। আমি বিভিন্ন সময় শেখ হাসিনা এবং তার পরিবার টুঙ্গিপাড়ায় যখন যান, অনেক সময় থাকার সুযোগ হয়েছে। আমি দেখেছি কিভাবে দুই বোন একত্রে চলেন। বিদেশের গুরুত্বপূর্ণ অতিথি এলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যাওয়ার পরে তাকে রিসিভ করতে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দাঁড়ালেন। শেখ রেহানা কিছুটা দূরে ছিলেন। কারো দৃষ্টি এড়ায় নাই। শেখ হাসিনা রেহানাকে কাছে নিয়ে তাকে নিয়ে সঙ্গে রিসিভ করলেন। এটা শুধু এখানে না, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শেখ হাসিনা শেখ রেহানাকে পাশে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতেন। শেখ রেহানা পার্টিসিপেট করতেন না। একমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর একটি প্রোগ্রামে তাকে দিয়ে বক্তব্য রাখানো হয়েছিল বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে। এছাড়া দলীয় কোনো, এমনকি আওয়ামী লীগের যত জাতীয় সম্মেলন হয়, কাউন্সিল, সেখানেও শেখ রেহানা মঞ্চে গিয়ে কোনো বক্তব্য রাখেন না, মঞ্চেও যান না। রাজনীতির প্রতি তার নির্লিপ্ততা, প্রচারহীনতা, প্রচার বিমুখ অবস্থা দৃশ্যমান হয়। আমার জানা মতে তিনি কখনো কোনো বড় ধরনের কাউকে, তার পছন্দের লোককে নিতে হবে এ নিয়ে তার বড় বোনের সঙ্গে কোনো বিরোধ হয়েছে বা দর কষাকষি হয়েছে বা সম্পর্কের কোন রকম অবনতি ঘটেছে, এরকম তথ্য নেই। একটা সময় নানা রকম প্রচারণা ছিল যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে শেখ হাসিনার দূরত্ব ভেঙে যাচ্ছে আওয়ামী লীগ। সেটা খুব সুবিধা হয়নি। একটা সময় শেখ হাসিনা এবং তার কাজিনদের সঙ্গে শেখ সেলিম, শেখ হেলাল, আবুল হাসনাত আবদুল্লাহ, নুরে আলম চৌধুরী লিটন, অন্যান্যদের সঙ্গে বিরোধ হয়ে যাচ্ছে। শেখ হাসিনা এখন একা হয়ে পড়েছেন। আমরা বিভিন্ন ঘটনা প্রবাহে দেখেছি তাদের বন্ডিংটা খুবই স্ট্রং, পৃথক হয়নি। মাঝে মধ্যে কিছু অজ্ঞাতনামা পোর্টাল থেকে বলা হতো
শেখ রেহানাই প্রধানমন্ত্রী হতে চান। শেখ রেহানাকে কেউ কেউ বোঝাচ্ছে, আপনিও তো বঙ্গবন্ধুর কন্যা, আপনি কেন বঞ্চিত থাকবেন। কেউ কেউ বলতেন রাষ্ট্রপতি হচ্ছেন শেখ রেহানা। আমার প্রাপ্ত তথ্য অনুযায়ী কখনোই শেখ রেহানা এ জাতীয় কোনো আগ্রহে সম্মতি হননি, কাউকে এ জাতীয় আগ্রহ প্রকাশ করতেও তিনি অনুপ্রাণিত করেননি, প্ররোচিত করেননি। বরং ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জার্মানি থেকে ভারতে ফিরে আসা ছায়াসঙ্গী হয়ে বড় বোনের সঙ্গে শেখ রেহানা রয়েছেন। শেখ রেহানার পারিবারিক জীবন হওয়ার পরেও তিনি বঙ্গবন্ধু কন্যাকে মায়ের স্থানে রেখে সেভাবেই সম্পর্ক রেখেছেন। শেখ হাসিনার সন্তানদের যখন একেবারে শিশু অবস্থা রেখে তিনি ঝুঁকি নিয়ে দেশে এলেন, তখন সেই সন্তানদের মায়ের স্নেহে লালন পালন করে বাড়িয়ে তোলার দায়িত্ব নিয়েছিলেন শেখ রেহানা। শেখ রেহানা শেখ হাসিনার বোন হলেও আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে তিনি বড় বোনকে বোধহয় মায়ের মতো করেই দেখেন। যারা নতুন প্রজেক্ট নিয়েছেন শেখ হাসিনা এবং শেখ রেহানার ভিতরে বিভাজনের জন্য, দেখুন শেখ হাসিনা এবং শেখ রেহানার ভিতরে বন্ডিংটা এত স্ট্রং, একে অপরের ছায়া সঙ্গী, একে অপরের প্রেরণা দায়িনী। শেখ রেহানা সেই অর্থে একজন অত্যন্ত সাদামাঠা জীবনযাপন করা মহিয়সী নারী। তাকে নিয়ে গ্রুপিং করাবার জন্য অথবা দলের ভিতরে উস্কে দিয়ে আবার কিছু করাবার জন্য যদি আওয়ামী লীগের ভিতরেও কেউ নানা রকম সংবাদ তৈরিতে বানোয়াট গল্প কাহিনী সরবরাহ করেন, এটা অনৈতিক। আজ আওয়ামী লীগ একটি বিপন্ন অবস্থায়। এ সময়ে গণমাধ্যমে রসালো সংবাদ পরিবেশনের জন্য মনের মাধুরী মিশে তথ্য সরবরাহ যদি আওয়ামী লীগের কেউ ইউরোপে থেকে, ভারতে থেকে বা দেশে থেকে সরবরাহ করেন, সেটা অনৈতিক, দলের আদর্শের পরিপন্থী। আমার বিশ্বাস এসবে সফল হবেন না কেউ। শেখ রেহানার ধমনীতে যার রক্ত, শেখ হাসিনার ধমনীতে তারই রক্ত। বিদেশে সফর করতে গেলেও আমি দেখেছি শেখ হাসিনা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় তার বোনকে সঙ্গে নিয়ে গেছেন। তার আত্মার সম্পর্ক তার বোনের সঙ্গে এত নিবিড় এবং একে অপরের দুঃখ বেদনাকে যেভাবে উপলব্ধি করেন, এটাকে বিভাজন করা যাবে না। তারা জীবনে মরণে একে অপরের ছায়া সঙ্গী শুধু না, সার্বক্ষণিক সঙ্গী। শেখ রেহানা বর্তমানে দিল্লিতে অবস্থানরত। শেখ হাসিনার কাছে না থেকে তিনি ইংল্যান্ডে তার মেয়েদের কাছে বা তার ছেলের কাছে থাকতে পারতেন। তিনি সার্বক্ষণিকভাবে তার মাতৃ সমতুল্য বোনের কাছে থাকেন। এটা থেকে প্রতীয়মান হয় বোনের দুঃসময়ে শেখ রেহানা সার্বক্ষণিকভাবে তার সঙ্গী, শুধু ছায়া সঙ্গী না, বাস্তবে সঙ্গী। এটা যখন তাদের বাবা মা বেঁচে ছিল তখনও কিন্তু তাদের ভালোবাসাটার নিগড়টা কত প্রগাঢ় ছিল। শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার সময় কিন্তু তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে যান। সেটাই হয়তো আল্লাহর অশেষ রহমত যে সে কারণে শেখ রেহানাও মৃত্যুর হাত থেকে বেঁচে যান। আমি সেটা বলছি না, আমি বলছি সে সময় নবদম্পতি হিসাবে বিদেশে যাবার সময় তিনি তার বোনকে সঙ্গে নিয়ে গেছেন। সম্পর্কটা এমন। ভাড়াটে খুনি সেটা তারা যেভাবে খুন করেছেন, যেভাবে আগে জামিন দিয়ে ওই ব্যক্তিকে ছাড়িয়ে আনা হয়েছে এবং যেভাবে পালিয়ে যেতে দেওয়া হয়েছে এবং যত দূর থেকে তিনি গুলি করে মেরে ফেলতে পেরেছেন, এসবে বিশেষজ্ঞরা আগেই বলছিলেন এতে কোনো সন্দেহ নাই। কারা তাকে ভাড়া করেছেন এ বিষয়ে এখন এক এক পক্ষ এক এক তথ্য দিচ্ছেন। মমতা ব্যানার্জি বলছেন
ভারত সরকার মানে স্বরাষ্ট্রমন্ত্রীও দায়ী থাকতে পারেন, আর হাদির ভাই বলছেন ইউনূস সরকার দায়ী। ইউনূসের উপদেষ্টারা জড়িত, এ কথা কিন্তু এর আগেও হাদির পরিবার আর সহকর্মীরা বলেছেন। এমনকি আপনি হয়তো লক্ষ্য করেছেন, মানবজমিন কয়েকজন উপদেষ্টার নাম উল্লেখ করে বলে দিয়েছিল যে এরা নির্বাচন পেছাতে নানা রকম শৃঙ্খলা সৃষ্টি করছিল। হাদি হত্যা ষড়যন্ত্র তার মধ্যে একটি হয়ে থাকতে পারে। এখন ভারত সরকারের কাছে তো অনেক তথ্য থাকার কথা, তারা নাকি মুখ খুলবে। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি অমিত শাহ তাকে ফোন করতেন আর ফোন করে যদি বলতেন যেটা লুকিয়ে রাখুন, তাহলে এটাই তো ওনার নির্বাচনের অন্যতম হাতিয়ার হতো বিজেপির বিরুদ্ধে। এটা তো উনি করেননি, উনি এখন করলেন যখন তিনি পরাজিত। তো আসলে একটু ষড়যন্ত্রটা পুরো বোঝার জন্য আপনার অনুমতি নিয়ে আমি একটু বিস্তারিত ব্যাখ্যায় যাব। দেখুন, বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর অনুষ্ঠানে গেলেন, উনি কিন্তু সুস্থ ছিলেন, স্টেবল ছিলেন। তারপরে ওনার সঙ্গে ইউনূসের একটা একান্ত বৈঠক হলো এবং তার ঠিক ৬-৭ ঘন্টা পরেই উনি অসুস্থ হয়ে গেলেন। আমরা যারা বিভিন্ন জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে নিয়ে কাজ করি আমরা জানি যে নানা ধরনের নার্ভ এজেন্ট আছে, যেমন নভিচক আছে যেটা স্পর্শ করলেই তাৎক্ষণিক মৃত্যু হবে, আবার এমন নার্ভ এজেন্ট আছে যেটা স্প্রে করে দিলে সেটার এফেক্টটা ৭-৮ ঘন্টা পরে হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে খালেদা জিয়ার যে অসুস্থ হওয়া এবং মারা যাওয়া এটা ১০০%, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারী ইউনূস। ইউনূসের প্ল্যান ছিল খালেদা জিয়া সে এভার কেয়ার হাসপাতালে মারা যাবেন, তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, এবং তখন সবাইকে প্রচার করা হবে যে বিএনপি একটি মৃত দল। দেখুন, বিএনপির কিছু নেতা যারা বলেছেন বারবার মিডিয়াতে এসে খালেদা জিয়া মারা গেছেন, খালেদা জিয়া মারা গেছেন, পরে আমরা কি দেখছি তারা সবাই জামাতে জয়েন করেছেন। তার মানে খালেদা জিয়াকে নিয়ে বিএনপির ইউনূসের যে প্লটটা ছিল যে খালেদা জিয়া এভাবে মারা যাবেন, তারেক রহমান আসবেন না, এবং তখন প্রচার হবে যে বিএনপি শেষ, তখনই ওসমান হাদির ঘটনাটা ঘটিয়ে দেওয়া হবে বিএনপিকে একেবারেই নিঃশেষ করে দেওয়ার জন্য। ওসমান হাদিকে হামলা করলো 2 জন লোক বলা হচ্ছে, তো তারা গুলি করলো, বলল প্রথম গুলিটা মিস হয়েছে, এরপর নাকি আরেকটা গুলি করেছে। এরা যদি পেশাদার খুনি হয়, পেশাদার খুনি কখনোই গুলি মিস করবে না। আর ওইখানে 2 জন যাত্রী ছিলেন, তো 2 জন যাত্রীর মধ্যে ওসমান হাদি ছিলেন বরঞ্চ এই সড়কের অন্য পাশে, খুনিদের অন্য পাশে। তাহলে যে সড়কের পাশে ছিল বা খুনিদের পাশে ছিল তাকে কিছু করা হলো না, তার গায়ে কোনো স্পর্শ হলো না কিছু, শুধু ওসমান হাদি মারা গেল। তো এখানে তো বোঝাই যাচ্ছে যে এটা একটা ব্লু প্রিন্ট, নীল নকশা। এবং ওসমান হাদি মারা যাওয়ার 1 মিনিটও মনে হয় পার হয় নাই, ইনকিলাব মঞ্চ এবং লোক বলতে থাকলো মির্জা আব্বাস খুন করেছে। মানে আগে থেকেই প্ল্যান ছিল যে ওসমান হাদিকে খুন করা হবে, বিএনপির উপর দোষ দেওয়া হবে, সারা বাংলাদেশে বিএনপির উপর তাণ্ডব হবে, বলা হবে নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন পিছিয়ে দেওয়া হলো, আর ঠিক আওয়ামী লীগের মতো বিএনপিকেও সন্ত্রাসী দলের আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হবে। এখন আমি আসছি হাদির ঘটনায়। ওসমান হাদিকে যেদিন গুলি করা হলো সেদিনই ওসমান হাদি ক্লিনিক্যালি ডেড ছিল, কিন্তু ইউনূস যে মূল পরিকল্পনা ছিল যে তাৎক্ষণিক বিএনপির উপর দোষ দিয়ে বিএনপির উপর আক্রমণ করেছিল, যে কোনো কারণেই সম্ভব হয়নি, যার জন্য ওসমান হাদিকে এই অজুহাতে সেই অজুহাতে বাংলাদেশে রেখে তারপর সিঙ্গাপুর পাঠানো হলো। এবং ওসমান হাদির মরদেহ যেদিন আসলো 18 তারিখ, দেখুন ইউনূস টেলিভিশনে এসে বা গণমাধ্যমে গিয়ে বললো যে ধৈর্য ধরার জন্য, পাগল নৌকা ডুবাস না, একটা প্রবাদ আছে না, মানে সবাইকে বললো যে এখন কাজটা করে দাও। তাদের প্ল্যান ছিল প্রথম আলো অফিস হামলা হবে, ডেইলি স্টার অফিস হামলা হবে, উদীচী হামলা হবে, এরপরই বঙ্গভবন হামলা হবে। এবং প্রথম আলো ডেইলি স্টার যে সেদিন রাতে হামলা হবে সেটা মাহফুজ আনাম মতিউর রহমান দুজনই জানতেন, কারণ যেই সময়টাতে এই হামলাটা হয়েছে সেটা নিউজের পিক আওয়ার, সম্পাদকদের সেখানে থাকার কথা, ওনারা তো ছিলেন না, কারণ ওনারা তো কুশীলব, ইউনূসের ষড়যন্ত্র বলেন আর 111 ষড়যন্ত্র বলেন,
এবং নুরুল কবির সাহেব কি বলেছেন তৃতীয় মাত্রার সাক্ষাৎকারে, যে যখন এই হামলাটা হচ্ছে উনি যোগাযোগ করেছেন ইউনুসের লোকদের সাথে এবং তাদের যে রেসপন্স, তাতে উনি নিশ্চিত যে ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের একাংশ অথবা সবাই সম্মিলিতভাবে এই আক্রমণের সঙ্গে জড়িত। তার মানে আপনি বুঝতেছেন যে হাদি একটা উপলক্ষ মাত্র, হাদিকে কেন্দ্র করে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া এবং বিএনপিকেও নিষিদ্ধ করে দেওয়া, এটাই ছিল প্ল্যান। এবার আসুন যে মমতা ব্যানার্জির আরেকটা প্রসঙ্গ। দেখুন 2011 সালে ইউনুস যখন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয়, তার ঠিক দুদিন আগে সে কিন্তু কলকাতায় যায় এবং মমতা ব্যানার্জির সাথেই বৈঠক করে। তার মানে মমতা ব্যানার্জির সাথে ইউনুসের সখ্যতাটা বহু বছরের, নতুন কিছু না। এবং মমতা ব্যানার্জি যে ইউনুসকে সহযোগিতা করবেন অন্য কাউকে না করে, বিএনপিকে বা অন্য কাউকে, এটাই স্বাভাবিক। তো হাদির যে খুনিরা ধরা পড়েছে, ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর হোসেন, ওরা পুলিশের কাছে অনেক তথ্য দিয়েছে, অনেক তথ্য, এবং মমতা ব্যানার্জিও জানেন তথ্যগুলো কি। আমি আপনাকে এক এক করে এই তথ্যগুলো একটু বলছি। আমাকে আসলে তথ্যগুলো লিখে নিতে হয়েছে, যে জন্য আমি একটু পড়ে বলতে হবে মাঝে মাঝে। তারা বলেছে যে, ইন্টারাপ্ট করি, কিন্তু আপনি আসলে একটা সন্দেহই প্রকাশ করেছেন যে আদৌ এ দুজন খুন করেছে কিনা। মানে আপনি বলছেন যে তারা যে সাইডে ছিল আর হাদির গায়ে যে সাইড থেকে গুলি লাগলো, সে দুটো সাইড বিবেচনা করলে এরা আসলে মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় গুলি করা সম্ভব হয় না। আবার অনেকে বলেছেন যে এই যে চলন্ত দ্রুত গতিতে যাওয়া মোটরসাইকেল থেকে ভিন্ন দিক থেকে গুলি করে মেরে ফেলতে পেরেছেন, এ থেকে প্রমাণিত হয়েছে যে কত দক্ষ শুটারকে ভাড়া করা হয়েছে। না, চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে মারা সম্ভব, কিন্তু সেই দক্ষ শুটার কিন্তু গুলি মিস করবে না। কিন্তু বলা হয়েছে একটা গুলি মিস হয়েছে, তারপর গুলি করেছে। এখন দেখুন যে আমি কিন্তু নিশ্চয়তা দিয়ে বলছি যে বেগম খালেদা জিয়ার যে মৃত্যুটা, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা নার্ভ এজেন্ট দিয়ে ওনাকে মারা হয়েছে এবং এই হত্যার সঙ্গে ইউনুস জড়িত। কারণ ইউনুস চেয়েছিল খালেদা জিয়া মারা যাবেন, তারেক রহমান আসবে না, একটা অপবাদ হবে সন্তানের প্রতি, এবং সেই সূত্রে বিএনপিকে মৃত ঘোষণা করাবে, ঠিক আওয়ামী লীগের মতো। এখন এই মাসুদ করিম এবং আলমগীর হোসেন কি বলেছে জিজ্ঞাসাবাদে, মাসুদ করিম এবং আলমগীর, মাসুদ করিম বিশেষ করে, সে বলেছে যে এই ঘটনার পরিকল্পনাকারী ছিলেন মোট 8 জন, যাদের মধ্যে একজন ছাত্র নেতা। ইউনুসের, আমরা জেনেছি এখন কিচেন ক্যাবিনেট, সেই শব্দটা সে বলে নাই, তো ইউনুসের কিচেন ক্যাবিনেটের 2 জন সদস্যের নাম আসছে ওই জিজ্ঞাসাবাদে। সে বলেছে যে ইউনুসের প্রভাবশালী উপদেষ্টার তত্ত্বাবধানে ঘটনার কয়েক ঘন্টার মধ্যে খুনিদের ভারত সীমান্তে পাচার করা হয়, তত্ত্বাবধানে। কারণ আদারওয়াইজ কিন্তু এইভাবে ভারত সীমান্ত পার হওয়া কোনোভাবেই সম্ভব না, এটা খুনিরাও স্বীকার করেছে। তারা আরো বলেছে সেখানে যখন তারা ভারত সীমান্তে প্রবেশ করে, তখন তাদেরকে গ্রহণ করে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জির একজন খাস লোক। ঢাকা থেকে পুরো বিষয়টা তদারকি করেন ওই ছাত্র নেতা। তারপর হাদির হত্যাকাণ্ডের বিষয় ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাসের ভেতরে অবস্থিত আইএসআই ঢাকা সেল অবগত ছিল, এটা ওরা বলেছে। একসময় প্ল্যান ছিল ওদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার, কিন্তু সেটা যে কোনো কারণে বিমানবন্দর হয়ে সেটা সম্ভব হয়নি। আরেকটা তথ্য তারা বলেছে যে এই যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এটার বিনিময়ে তাদেরকে বাংলাদেশে অল্প টাকা দেওয়া হয়েছে, কিন্তু বিপুল পরিমাণ টাকা ওদেরকে ক্রিপ্টো কারেন্সিতে পে করার কথা, ক্রিপ্টো কারেন্সি। এবং এই হত্যাকাণ্ডের মূল কারণ ছিল যে নির্বাচন পিছিয়ে যেতে, আপনাকে আমি বললাম। এবং হাদি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ওই দিন রাতে, মানে 12 ডিসেম্বর, বঙ্গভবন অ্যাটাক হয়ে যেত। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো আমরা জেনে গেছি। এখন আপনি যদি বলেন যে মমতা ব্যানার্জি কেন বলছেন, মমতা ব্যানার্জি তো জানে যে এই খুনিরা অভিষেক ব্যানার্জির নাম বলেছে, কাজেই অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং কেন্দ্রীয় সরকার বিজেপি ওরা তো এখন অ্যাকশনে যাবে। মমতা ব্যানার্জি শঙ্কিত যে উনি যে এই খুনের সঙ্গে জড়িত মানে উনি যে জানতেন বিষয়টা, এটাও তো জড়িত থাকার, ওনার ভাইপো তো সরাসরি এদেরকে আশ্রয় দিয়েছে। তো আমি জেনেছি যে ভারত সরকার খুব শিগগিরই যে কোনো সময়
এই যে পুরো যে জবানবন্দিটা হাদির খুনিদের, এটা প্রকাশ করবে। কারা কারা সেই 8 জন, তাদের নাম আসবে। সেই ছাত্রনেতার নামটা আমাকে ওরা বলেছে, কিন্তু আমি যে কোনো কারণে এটা এখন বলবো না, বলতে পারছি না, কিন্তু আমি নামটা জানি। যেই 2 জন উপদেষ্টা, হাদির ভাই সহ হাদির সহকর্মীরা তো একজন ছাত্র নেতার নাম বারবার বলেছেন, এবং এমনকি আজকেও বলেছেন যে যখন হাদির ভাই স্ট্যাটাস দিয়ে লিখেছেন আজকে ফেসবুকে, যদিও ইউনূস সরকার তো তাকে চাকরি দিয়ে যুক্তরাজ্য মিশনেও পাঠিয়েছে, কিন্তু তিনি লিখেছেন যে জামাতের আমিরের পিএস তার ভাইকে হত্যার সঙ্গে জড়িত, এবং তারা ভীষণ চাপ দিচ্ছিলেন যে ঢাকা 8-এ যাতে হাদিকে সরিয়ে নেওয়া হয়, কারণ ডাকসু ভিপি সাদিক কায়েমের সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার কথা। তো মানে হাদির ভাই যে প্লট বলছেন তার সঙ্গে কোনো সম্পৃক্ততা পেয়েছেন কিনা, আপনি যে কোনো ভাবে সেটার উত্তর দিতে চান, আপনি আগেই বলেছেন আপনি বলতে চান না। আর ওই যে উপদেষ্টাদের যে নাম এসেছে, সেখানে কি নারী পুরুষ দুজন আছেন, নাকি সব দুজন পুরুষেরই নাম এসেছে? আসলে আপনি তো একজন চৌকস সাংবাদিক, আপনি প্রশ্নটা এমন ভাবে করছেন যেন আমি উত্তরটা দিয়ে দিই। কিন্তু আমি বলছি, হাদির ভাই যে গল্পটা বলছেন সেই গল্পটা আংশিক সত্য, পুরোপুরি সত্য নয়। ছাত্রনেতা একজন জড়িত, সেই ছাত্রনেতা আমরা যার কথা অনুমান করছি আপনি আমি, সেটাই হতে পারে। আর উপদেষ্টাদের 2 জন প্রভাবশালী উপদেষ্টা, আপনি নারী উপদেষ্টা যদি বলেন, তিনি ইউনূসের ওই উপদেষ্টা পরিষদে প্রভাবশালী নারী উপদেষ্টা তো একজনই ছিলেন, যিনি পাকিস্তানে গিয়ে আইএসআই প্রধানের সঙ্গে গোপনে বৈঠকও করেছেন। 24 ঘন্টা উনি গায়েব হয়ে গেছিলেন। তো আসলে উপদেষ্টা 2 জন ছিলেন, এটা আমি আপনাকে এখন জানাচ্ছি। এবং ইউনূস নিজে পুরো বিষয়টা জানতো, পুরোপুরি বিষয়টা সে জানতো যে কি ঘটবে। আপনারা খুব তাড়াতাড়ি দেখবেন 8 জনের নাম আসবে, 8 জন। এবং আমি যা বললাম, পাকিস্তানি আইএসআই ঢাকা সেল, আমি আপনাকে এখন বলেছি, যা যা তথ্য দিয়েছি, যখন এটা ভারত সরকার প্রকাশ করবে দেখবেন আমার সাথে বক্তব্যের সাথে ওই তথ্য মিলে কিনা, মিলিয়ে নেবেন। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা যেটা বলা দরকার, যে ইউনূস জমানায় জাহাঙ্গীর আলম চৌধুরী বলুন বা পররাষ্ট্র মন্ত্রণালয় বলুন, কেউই আসলে, ওরা মৌখিকভাবে আমাদেরকে বলেছে যে আমরা হাদির খুনিদেরকে ফেরত চাই, হাদির খুনিদেরকে ফেরত চাই, কিন্তু অফিসিয়ালি ভারতকে কেউ কিছু বলেনি। অফিসিয়ালি ভারতকে বলা হয়েছে বিএনপি সরকারের সময়। আরো সহজ করে বললে, যে আমাদের যে ডিজিএফআই যে মহাপরিচালক, তিনি যে চিকিৎসা করানোর জন্য ভারত গেলেন, তখন তিনি সুনির্দিষ্টভাবে তথ্য দিয়েছেন যে হাদির খুনিরা অমুক জায়গায় আছে, তারপর এদেরকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই তথ্যটার যে ডিজিএফআই ডিজি দিলেন বিএনপির সময়, তথ্যটা আগেও এই ইউনূস প্রশাসনের জানা ছিল বা ডিজিএফআই জানা ছিল, কিন্তু তারা সেটাকে প্রকাশ করেনি। এমনকি জাহাঙ্গীর আলম চৌধুরী উনিও জানতেন যে হাদির খুনিরা কোথায় আছে। তা এখন বিএনপি সরকার চাইছে যে হাদির খুনিরা ধরা পড়ুক, কারণ বিএনপি বুঝে গেছে যে এই হাদির হত্যা। তো ডিজিএফআই যখন ডিজিএফআই এর শীর্ষ পদে রদবদল করলেন, শীর্ষ পদে মহাপরিচালক বদলে দিলেন তারেক রহমান, তারপরেই ওই ডিজিএফআই প্রধান গেলেন দিল্লি, এবং আইএসপিআর তো বলছে যে বাংলাদেশের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ওই ব্যক্তিরা গ্রেফতার হয়েছে, কিন্তু বাংলাদেশ ফেরত আনছে না কেন? মানে হাদির হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করার ব্যবস্থা তারা কেন করছে না? আর ভারতই বা এইরকম একটা স্পর্শকাতর তদন্তের মধ্যে ঢুকছে কেন? কারণ ভারত তথ্য দিলেই সেটা বিশ্বাস করবে কেন লোকে? দেখুন, বাংলাদেশ কেন আনছে না, এটার কারণটা হলো যে আমি যে তথ্যটা আপনাকে দিলাম সেটা বিএনপি সরকার এরই মাঝে জানে। তো যেহেতু বিএনপি সরকার জানে, বিএনপি সরকারের তো অলমোস্ট অভিভাবক ইউনূস, এখন সেই অভিভাবকের যে একটা খুব বাজে চেহারা সামনে আসবে, এটা তো বলাই যায়, মানুষ খেপে যাবে। এবং আরো যাদের নাম আসতেছে ছাত্রনেতা সহ, ছাত্রনেতাও যদি হয় আর 2 জন উপদেষ্টা, তাহলে 3 জন হলো, আরো তো 5 জন, মোট পরিকল্পনাকারী তো 8 জন।
আর ডিজিএফআই মহাপরিচালক তথ্য দিয়েছেন, ওখানে আছে, এটা সত্যি। তাদের তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, এটাও সত্যি। এখন বিএনপি কেন বিশ্বাস করবে? বিএনপি এ কারণেই বিশ্বাস করবে যে ভারত সরকার তো তাদেরকে মানে লুকিয়ে রেখে কোনো তথ্য ফাঁস করবে না। আমি যতটুকু জানি, হাদির খুনিদেরকে গণমাধ্যমের সামনে নিয়ে আসা হবে, এবং ভারতের সাংবাদিকরা আপনি জানেন যে আমাদের মতো না, ওরা এদেরকে জেরা করবে, রীতিমতো জেরা করবে। জেরা করলে অনেক তথ্য আসবে। তবে আজকে আমরা যে তথ্যটা আপনার সঙ্গে শেয়ার করলাম, তিনটা জিনিস। একটা হলো যে খালেদা জিয়া একজন সুস্থ মানুষ, এরকম অসুস্থ তো উনি অতীতেও ছিলেন, হঠাৎ করে উনি একদম মারা গেলেন। আমি নিশ্চয়তা দিয়ে বলছি যে খালেদা জিয়াকে নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। এটা এটা বিএনপি সরকার যদি চায়, ওনার এরকম সাজিয়ে একটা ঘটনা, মানে সামরিক গোয়েন্দা সংস্থার দিকেও তো মানে আঙুল তুলেছিল, এবং আপনি যে ধরনের একটা পুরো একটা প্রক্রিয়া বললেন যে একদিকে খালেদা জিয়া মারা যাবেন, সে সময়টাতেই তারেক রহমান আসতে পারবেন না, কাজেই তারেক রহমান ছেলে ভালো না, উনি দল কি চালাবেন, এমন একটা পরিস্থিতি হবে, আর সারা দেশ উত্তাল হয়ে যাবে হাদি নামক একজনকে হত্যা করা হয়েছে এই নিয়ে। এই যে পরিস্থিতিটা আপনি বলছেন, এরকম মানে এর সঙ্গে মানে কোনো মানে গোয়েন্দা সংস্থাও জড়িত, এরকম কোনো কিছু জানা যায় কিনা বা বোঝা যায় কিনা? আর আমার প্রশ্নটা হচ্ছে, মানে হাদি কি একজনই হাদি, নাকি আরো হাদি তৈরি হচ্ছেন এবং তৈরি রাখা হয়েছে, এবং এরকম আরো ঘটনা ঘটতে পারে? আর ও সময় যতটা বিশৃঙ্খলা হয় ততটার পরে হলো না কেন? কিভাবে আটকানো হলো? মানে বঙ্গভবন পর্যন্ত গিয়ে তো আর তারা ভাঙচুর শুরু করতে পারলেন না, ডেইলি স্টার প্রথম আলোতেই থেমে যেতে হলো। গোয়েন্দা সংস্থা জড়িত, যেটা আমি বলেছি, পাকিস্তানি আইএসআই, ঢাকা সেল, আমাদের বাংলাদেশের ডিজিএফআই নয়। আর যেটা বললাম যে প্রথম আলো, ডেইলি স্টার হামলা হবে, তারপর বঙ্গভবন অ্যাটাক হবে, এগুলো মাহফুজ আনাম, মতিউর রহমান জানতেন, যার জন্য ওনারা সেদিন সেই অফিসে ছিলেন না। কিভাবে আটকে গেল? যে এই পুরো প্রক্রিয়াটাকে, মানে আমরা যেটাকে বলি ফয়েল করে দেওয়ার জন্য যেই ব্যক্তিটি পর্দার আড়াল থেকে ভূমিকা পালন করেছে, সেটা হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উনি সেদিন সেটাকে এই কারণে ফয়েল করেছেন যে উনি জানতেন যে যদি বঙ্গভবন আক্রমণ হয়ে যায়, আক্রান্ত হয়, তাহলে সেনানিবাসও আক্রান্ত হবে। তো আসলে উনি মানে যে উনি নিশ্চিতভাবে ওনার নিজের নিরাপত্তার স্বার্থে এটা করেছেন, কিন্তু করতে গিয়ে পুরো ষড়যন্ত্রটা বানচাল হয়ে গেছে। এখন আপনি প্রশ্ন করছেন যে একটাই হাদি, আরো হাদি আছে কিনা বা থাকবে কিনা? তো এখন তো 8 জনের নাম আসছে। কারণ হাদিকে তো কেউ চিনতো না, সাধারণ মানুষ তো কেউ চিনতো না, আর কদিনের মধ্যে লাখো লোকের সমাবেশে তার জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। মানে যেভাবে পুরো বিষয়টা সাজানো হলো, মানে এই পিছন ফিরে দেখলে অবিশ্বাস্য ঠেকে কিন্তু পুরো বিষয়টা। দেখুন, হাদিকে তৈরি করা হয়েছে, হাইদিকে তৈরি করেছে, নির্মাণ করেছে পাকিস্তানি আইএসআই। বিকজ পাকিস্তানি আইএসআই এবং ইউনুস সেটা একে অন্যের একদম দুজনাই ছিল, এটা তো নতুন কিছু না, সবাই জানেন। আর পাকিস্তানে আপনি জানেন যে এই ধরনের ঘটনা ঘটানো হয় অহরহ। একজনকে উপরে তোলা হয়, তারপরে তাকে মেরে ফেলা হয় একটা পার্টিকুলার পারপাস অর্জন করার জন্য। এখন আমরা আপনি যেটা জানতে চাইলেন যে ওই রাতে কেন বঙ্গভবন অ্যাটাক হলো না, আমি তো বলেই দিলাম যে ওয়াকারুজ্জামান সাহেব ইন্টারভিন করেছেন, সেজন্য হয়নি, না হলে হয়ে যেত। এবং সেদিন শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের জীবন আর রক্ষা হতো না, কারণ মব চলে যেত, কারণ মানুষ তো ক্ষুব্ধ ছিল, ক্ষিপ্ত ছিল। আর তখন ইউনুস বলতো যে নির্বাচন তো এই অবস্থায় যাওয়া সম্ভব না, অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত। এবং আপনার সদয় অভিজ্ঞতার জন্য যে এই যে ইউনুসের দুজন উপদেষ্টা, তারা কিন্তু ইউনুসের প্রেস বিভাগকে দিয়ে সেই বক্তব্যটাও লিখিয়ে রেখেছিল, যেখানে ইউনুস ঘোষণা দিবে যে এই হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা হয়েছে, নাশকতা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এই পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব নয়, আমরা হাদির হত্যাকারীদের বিচার করব, আইনের আওতায় আনবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কাজে পুরো প্লটটা, পুরো ষড়যন্ত্রটা সে রাতে 18 ডিসেম্বর ফয়েল হয়ে গেল জেনারেল ওয়াকারুজ্জামানের ইন্টারভেনশনের কারণে।
যদি উনি ইন্টারভেনশন না করতেন 18 ডিসেম্বর, তাহলে সেদিন রাতে বঙ্গভবন অ্যাটাক হতো, সেদিন রাতে তারপরে কি হতো, ম্যাসাকার হতো সারা দেশে, এবং সেটাই ইউনূস চেয়েছিল। আমি আবারও বলছি, দৃঢ়তার সাথে বলছি, কিন্তু এই পক্ষগুলোকে যদি নিউট্রালাইজ না করা যায়, মানে ইউনূসের উপদেষ্টা পরিষদের কিচেন ক্যাবিনেটের সদস্যরাও সব এখনো বাংলাদেশে, ইউনূস সাহেবও নিশ্চয়ই প্যারিসে ওইসব গুরুত্বপূর্ণ বৈঠক করে আবার ফিরছেন, আর যারা রাষ্ট্রযন্ত্রের ভেতরে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারলো, বা আপনি যে ছাত্র নেতার কথা বলছেন, এরা যখন সবাই সক্রিয় আছেন তারেক রহমানের আমলেও, তখন আরেকটা এরকম ঘটনা ঘটাতে তো কোনো অসুবিধা আমি দেখছি না। দেখুন, আপনারই অনুষ্ঠানে, আমি গত অনুষ্ঠানে বলেছিলাম যে ইউনূস ফ্রান্সে বসে দুজনকে মাইনাস করার প্লট করছে, একজন শেখ হাসিনা, একজন তারেক রহমান। আমি কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছি শেখ হাসিনাকে মারার জন্য আইরিশ রিপাবলিকান আর্মির সঙ্গে কথা বলছে, ওয়েগনার গ্রুপের সঙ্গে কথা বলছে, এবং তারেক রহমানকে হত্যা করার জন্য অবসরপ্রাপ্ত বহিষ্কৃত সেনা কর্মকর্তারা জড়িত হবে। দেখুন, আজকেই কিন্তু